বন্ধুরা, কল্পনা করুন তো যদি এমন একটা আর্ট আপনার থাকতো যার মাধ্যমে আপনি যে কোনো মানুষকে আপনার ইচ্ছে মতো কাজ করাতে পারতেন। সে আপনার বস হোক, প্রেমিক প্রেমিকা, কাস্টমার বা একজন অচেনা মানুষ। এটা কোনো জাদু নয়, এটা হলো মানুষের মনকে বোঝার সেই বুদ্ধিদীপ্ত কৌশল যা শেখানো হয়েছে দ্য আর্ট অফ ম্যানিপুলেশন বইটিতেই। চলুন শুরু করি একটা তিক্ত কিন্তু বাস্তব সত্য দিয়েই। এই পৃথিবীর মাত্র ৫% মানুষ আছে যারা বাকি ৯৫% মানুষকে নিজের ইচ্ছে মতো চালায়। এরা বিশেষ কেউ নয়, শুধু জানে কিভাবে মানুষের মন কাজ করে। আর সেই বাকি ৯৫% মানুষ প্রতিদিন ভাবে, আমি তো ভালো, তাও আমি সাফল্য পাই না কেন? আমি তো সবার ভালো চাই, তাও প্রতারিত হই কেন? এই বইটা স্পেশাল কেন জানেন? কারণ এটা আপনাকে কোনো মোটিভেশনাল বকবক দেয় না, বরং এটা এমন মানুষদের কথা বলে যারা রাস্তাঘাটের জীবন থেকে, প্রতারণা আর চতুরতার মধ্যে থেকে শিখেছে কিভাবে মানুষকে কন্ট্রোল করতে হয়। লেখক আরবি স্পার্কম্যান নিজেই একসময় বারবার ঠকেছেন, প্রতারিত হয়েছেন, তারপর একদিন সিদ্ধান্ত নেন, এইবার আমি নিজেই শিখব এই প্রতারকরা কি করে। তিনি শেখেন সেই আট চোর, মাতাল, চতুর ব্যবসায়ীদের থেকেই। তিনি থাকতেন সেলসম্যান আর চতুর লোকেদের সঙ্গেই, তাদের আসল ট্রিক্সগুলো নোট করতেন। আর সেসব বাস্তব, কাঁচা, তিক্ত কিন্তু ১০০% কাজে লাগার মতো সত্যগুলোই তিনি লিখেছেন এই বইটিতে। এই বইতে আপনি কি পাবেন? প্রতিটি অধ্যায়ে নতুন একটা ট্রিক্স, একটা সাইকোলজিক্যাল অস্ত্র। কিভাবে কাউকে জোর না করেই আপনার কথায় রাজি করানো যায়, কিভাবে অন্যের দুর্বলতা খুঁজে তাকে নিজের ফাঁদে ফেলা যায়, কিভাবে কাউকে হ্যাঁ বলানোর পরিবেশ তৈরি করা যায়, কিভাবে না না শুনেও না বলে দেওয়া যায়, আর কিভাবে কারো ওপর প্রভাব ফেলা যায় অথচ নিষ্ঠুরতা ছাড়াই। হয়তো আপনিও কোনোদিন ঠকেছেন, কেউ আপনার হৃদয় নিয়ে খেলা করেছি, অফিসে কেউ আপনার কষ্টার্জিত সাফল্যের কৃতিত্ব নিয়ে নিয়েছে, প্রেমে কেউ আপনাকে শুধু ব্যবহার করেছি। তাহলে এখনই সময় নিজেকে বুঝে নেওয়ার, অন্যদের মনের ইচ্ছেগুলো বোঝার এবং জীবনের প্রতিটা সম্পর্ক, প্রতিটা লেনদেন এবং যোগাযোগে বুদ্ধিমান হওয়ার। এই অডিও বুক শোনার দরকার কেন? কারণ এটা শেখাবে কিভাবে আপনার কথাকে অস্ত্র বানাবেন, কিভাবে মোহের মাধ্যমে কন্ট্রোল করবেন, আর কিভাবে জোর খাটানো ছাড়াই নিজের ক্ষমতা বাড়াবেন। ম্যানিপুলেশন একটা আর্ট, আর এই আর্টে যদি আপনি এক্সপার্ট হতে চান তাহলে আপনার জীবন পাল্টে বাধ্য। চলুন শুরু করি দ্য আর্ট অফ ম্যানিপুলেশনের প্রথম অধ্যায়। এখান থেকেই একটা তিক্ত সত্য বেরিয়ে আসে। মাত্র ৫% মানুষ জানে কিভাবে অন্যদের ম্যানিপুলেট করতে হয়, আর বাকি ৯৫% মানুষ প্রতিদিন শুধু বেঁচে থাকে। শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের আগামী অডিও বুক বানানোর অনুপ্রেরণা যোগায়। অধ্যায় ১, ৫% মানুষ বাকিদের চালায় নিজের ইচ্ছে মতো। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেই। একদল যারা অন্যদের নিজের ইচ্ছে মতো পরিচালনা করে, আর আরেক দল প্রতিদিন কাউকে না কাউকে অনুসরণ করে চলে। প্রশ্ন হচ্ছে, আপনি কোন দলে? মনে করুন তো, কোনো এক ব্যক্তির কথা সবাই কিভাবে মেনে নেয়। সে ডিল পায়, সম্মান পায়, টাকা পায়, আর মানুষ তার কথা মন দিয়ে শোনে। সে কি ভাগ্যবান? সে বড়লোক পরিবারে জন্মেছে? তার কি কোনো গোপন শক্তি আছে? না, তার আছে ম্যানিপুলেশনের আর্ট। তাহলে ৯৫% মানুষ হারে কেন? লেখক স্পার্কম্যান বলেন, আমি বছরের পর বছর দেখেছি কিভাবে মানুষ বারবার জেতে আর কিছু মানুষ বারবার হারে, ইভেন যদি দুজনেই একই পরিমাণ পরিশ্রম করে। তিনি অনেকবার ঠকেছেন, হার মানিয়েছেন, শেষে সিদ্ধান্ত নেন, এইবার আমি নিজেই শিখব আসল খেলোয়াড় কে আর খেলা কিভাবে খেলতে হয়। তিনি কোনো বিজনেস স্কুলের ছাত্র ছিলেন না, কোনো মোটিভেশনাল সেমিনারে যাননি, বরং তিনি সরাসরি গিয়েছিলেন হিউস্টনের রাস্তায়, চতুর ঠগ, সেলসম্যান আর প্রতারকদের ভিড়ে, যেখানে টাকা আসে কিন্তু যাদের হাতে পড়ে তারা আরও চতুর। সেখানে তিনি দেখা পান এমন একজনের সাথে যাকে তিনি নিজের সবচেয়ে বড় শিক্ষক মনে করেন, হার্ডি। এক মাতাল কিন্তু একজন মাস্টার ম্যানিপুলেটর। হার্ডি দিনে ৩বার চাকরি বদলাতে পারতেন, কিন্তু যখনই কাউকে কিছু বোঝাতো সে অন্য লোককে নিজের ইচ্ছে মতো না চাইতো। হার্ডির একটা কথা লেখকের চিন্তা বদলে দেয়। পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেই, একদল যারা বলে দয়া করে আমার কথা শোনো, আর দ্বিতীয় দল যারা বলে তোমার ইচ্ছে কিন্তু আমার ছাড়া তুমি অসম্পূর্ণ। এখানেই পুরো খেলার মোড় ঘুরে যায়। ম্যানিপুলেটররা কি জানে যা অন্যরা জানে না? তারা জানে কখন না বলতে হয়, কখন হ্যাঁ, কখন চুপ থাকতে হয়, আর কখন কথা বলা দরকার, কাকে প্রশংসা করতে হয় আর কাকে উপেক্ষা করতে হয়। তারা জানে সামনের মানুষের মনে নিজের দরকার তৈরি করতে হয়। ম্যানিপুলেটররা কোনো জাদুকর নয়, তারা আপনার মতোই সাধারণ, কিন্তু তাদের কাছে আপনার প্রকৃতি বোঝার সেই অসাধারণ ক্ষমতা আছে।
আর বাকি 95% মানুষ কি করে? তারা আবেগ দিয়ে প্রতিক্রিয়া করে, বারবার সঠিক প্রমাণ করতে চায়, ভাবে লোকের আমাকে কি ভাববে, আর ফলাফল অন্য কেউ জিতে যায়। একটা তিক্ত সত্য হলো, মানুষ যুক্তি শোনে না। মানুষ কেবল সেই মানুষটার কথা শোনে যে তার মনে দরকার তৈরি করে নেয়। বন্ধুত্ব হোক, প্রেম হোক বা ব্যবসা, তোমার আমাকে দরকার আছে। যদি আপনি অন্যজনের মনে এই অনুভব জাগাতে পারেন, তাহলে আপনি জিতে গেছেন। এই অধ্যায় আমাদের শেখায়, আপনি যদি কাউকে খুব বেশি দেখান যে আপনি তার ছাড়া অসম্পূর্ণ, তাহলে আপনি হেরে যাবেন। বরং কৌশলে যদি আপনি তাকে বোঝাতে পারেন তোমার আমার দরকার আছে, তাহলে সে নিজে থেকেই আপনাকে মূল্য দেবে। এখন কি করতে হবে? মানুষের কথার বদলে তার আচরণকে বোঝার চেষ্টা করুন। কখনোই নিজেকে অতিরিক্ত আগ্রহী দেখাবেন না। ইভেন যদি ভেতর থেকে আপনি ভেঙেও পড়েন, নিজের মূল্য বাড়ান এবং অন্যকে সেটা সূক্ষ্মভাবে অনুভব করান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। কারণ আসল ম্যানিপুলেটর তো সেই যে অন্যের চাল বুঝতে পারে কিন্তু নিজের চাল গোপন রাখতে জানে। এখন সময় এসেছে শিখে নেওয়ার কিভাবে আপনি সেই 5% মানুষের একজন হবেন যারা পৃথিবী চালায়, আর 95% মানুষের মতো হবেন না যারা প্রতিদিন কেবল হেঁটেই চলে। অধ্যায় 2, কিভাবে বুঝবেন যে কেউ আপনাকে ঠকাতে চলেছে। আপনার জীবনে কখনো এমন কেউ এসেছে কি যার জন্য আপনি সবকিছু নিংড়ে দিয়েছিলেন, অথচ সে শেষে আপনাকে ঠকিয়েছে? কখনো কি কেউ আপনাকে বিশ্বাসের মিষ্টি খাইয়ে ধীরে ধীরে আপনার পকেট খালি করে দিয়েছে? যদি হ্যাঁ হয়, তাহলে এখন সময় এসেছে সেই সব চতুর লোকদের চিনে ফেলার যারা মিষ্টি কথার ফাঁদে আপনাকে জড়িয়ে নেয়। লেখক আরবি স্পাকম্যানের একজন রুমমেট ছিলেন হার্ডি। সে ছিল একটা মাতাল, কিন্তু তার কথার জাদুতে মানুষ বুঝতেই পারত না কখন সে তাদের নিজের ফাঁদে ফেলে দিয়েছে। এক রাতে হার্ডিকে মাতাল অবস্থায় গ্রেফতার করা হয়। জেলখানা থেকে সে লেখককে ফোন করে বলে, ভাই, তুই আমার একমাত্র সত্যিকারের বন্ধু, একবার আমাকে ছাড়িয়ে নে, তুই কখনো আফসোস করবি না, আমি সব টাকা ফেরত দেব, তুই খুব ভালো মানুষ। এই কথাগুলো শুনে লেখক নরম হয়ে যান, হার্ডিকে ছাড়িয়ে আনেন, কিন্তু টাকার আর দেখা মিলল না। প্রথম সতর্ক সংকেত, যে ব্যক্তি অতিরিক্ত বিশ্বাসের অভিনয় করে সেই সবচেয়ে বেশি অবিশ্বাসযোগ্য। হার্ডি বারবার বলেছিল, তুই আমার সত্যিকারের বন্ধু, তোর মতো কেউ নেই, আমি সব সময় টাকা ফেরত দেই। কিন্তু বাস্তব জীবনে যে সতবাদী, তাকে বারবার নিজের সততা প্রমাণ করতে হয় না। এটা শেক্সপিয়ারের লাইন, দ্য লেডি ডথ প্রটেস্ট মাচ। যখন কেউ বারবার বলে যে সে সৎ, তখনই বুঝতে হবে কোথাও একটা গণ্ডগোল আছেই। এটা শুধু টাকা নয়, সম্পর্কের ক্ষেত্রেও এটা সত্য। যদি কেউ বারবার বলে, আমি তোমায় খুব ভালোবাসি, আমার উপর ভরসা রাখো, আমি কখনো ঠকাবো না, তখন খেয়াল রাখবেন সে তার কথায় স্থির থাকে কিনা। কারণ যে কথা রাখে তার কথায় জোর করে বলতে হয় না। এটা শেক্সপিয়ারের লাইন, দ্য লেডি ডথ প্রোটেস্ট মাচ। যখন কেউ বারবার বলে যে সে সৎ, তখনই বুঝতে হবে কোথাও একটা গণ্ডগোল আছেই। দ্বিতীয় সতর্ক সংকেত, যে অন্যদের ঠকায় সে আপনাকেও একদিন বলবেই। হার্ডি লেখককে আরেকটা মূল্যবান শিক্ষা দেয়, যে আজ অন্যকে ঠকায় সে কাল আপনাকেও ঠকাবে, শুধুই ভালো সময়ের অপেক্ষা। অনেকেই ভাবে সে তো অন্যদের সাথে এরকমই করে, আমার সাথে না। কিন্তু যে মিথ্যা বলা এবং প্রতারণায় অভ্যস্ত, সে আপনার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। সময় মতো তাকেও দেখবেন একই ফাঁদে আপনাকে ফেলে দিয়েছে। তৃতীয় সতর্ক সংকেত, যে বলে আমি একসময় অনেক বড় লোক ছিলাম, সে সাধারণত এখন সবচেয়ে ভেঙে পড়া মানুষ। লেখক যেসব প্রতারকদের সাথে থাকতেন, তাদের মধ্যে প্রায় সবাই বলতো, আমি একসময় মিলিয়নার ছিলাম, এখন ভাড়া দেওয়ার টাকাও নেই। এই ধরনের কথা বলার উদ্দেশ্য সহানুভূতি আর বিশ্বাস আদায় করা। কারণ মানুষ ভাবে ও তো আগে ধনী ছিল, নিশ্চয়ই টাকার ব্যাপারে কিছু জানেই। কিন্তু যে টাকা সামলাতে জানে না, তার অতীতে ধনী হওয়া জীবনও মূল্যহীন। এক প্রতারক লেখককে বলেছিল, রিক, আমি কখনো বন্ধুকে ঠকাই না। লেখক হেসে বলেছিলেন, তুমি তো বন্ধুত্বটাই শেষ করে দিয়েছ, এখন ঠকানো আরো সহজ হবে। হার্ডির মাস্টার ট্রিক। হার্ডি বলতো, যখন কেউ একই গল্প দুইবার বলে, তখন তার কথা মেলাও। যদি প্রথম আর দ্বিতীয়বারের গল্পে পার্থক্য থাকে, তাহলে বুঝে নিন সে একজন মিথ্যাবাদী এবং একদিন আপনাকে ধোঁকা দেবে। এই অধ্যায় আমাদের শেখায়, যে বারবার ট্রাস্ট মি বলে তাকে কখনো বিশ্বাস করবেন না। যে অন্যদের ঠকায় একদিন আপনাকেও ঠকাবে। যে বলে আমি আগে বড়লোক ছিলাম, সে আজ ভেতরে সবচেয়ে ভাঙা। আর যারা ছোটখাটো বিষয় যেমন পোশাক, সময় নিয়ে অতি নাটক করে অথচ বড় বিষয় এড়িয়ে যায়, তারা নেতা নয়, তারা ব্যর্থ। প্রতিবার ঠকে শেখা জ্ঞান নয়, ঠকার আগেই চিনে নেওয়াটাই আসল জ্ঞান। অধ্যায় 3, ক্রমান্বয়ে আবেগ দিয়ে কাউকে নিজের দাস বানানো যায় কিভাবে। আপনি কি কখনো কাউকে এতটা ভালোবেসেছেন যে তার একটুখানি হাসির জন্য আপনি নিজের সম্মান, সময়, আত্মসম্মান সবকিছু বাঁচিয়ে রেখেছেন? আর সেই মানুষটা কখনো আপনাকে আকাশে তুলে দিয়েছে, আবার কখনো মাটিতে আছড়ে ফেলেছে, তবুও আপনি তার পেছনে দৌড়েছেন।
কেন? একদিন লেখক আরবি স্পার্কম্যান দেখা পান এক সুন্দরী আত্মবিশ্বাসী মেয়ের সঙ্গে, যে পুরো দুনিয়া থেকে আলাদা ছিল। কিন্তু যখন সে লেখকের পাশে এসে বসে, লেখকের চোখে পড়ে তার বাম চোখের নিচে হালকা নীল দাগ। জিজ্ঞেস করতেই মেয়ে উত্তর দেয় খুব সাধারণভাবেই, আমার বয়ফ্রেন্ড বিল আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি তার কাছ থেকে যেতে পারি না। চমকে ওঠার মতো বিষয় হলো, বিল মেয়েটাকে ভালোবাসত, আবার মারত। একদিন জড়িয়ে ধরত, আবার পরদিন উপেক্ষা করত। তবুও মেয়েটি তাকে ভালোবাসত। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল একটা কবুতরের খাঁচায় পড়া মানসিক পরীক্ষায়। একটা খাঁচায় কবুতর রাখা হয়েছিল, সেখানে একটা বোতাম ছিল। কবুতর তার ঠোঁট দিয়ে বোতামে চাপ দিলে খাবার পেত। এক অবস্থায় প্রতিবার চাপ দিলে খাবার পেত, ধীরে ধীরে তার আগ্রহ হারায়। অন্য অবস্থায় চাপ দিলে কখনোই খাবার পায় না, সে চেষ্টা করাই বন্ধ করে দেয়। কিন্তু তৃতীয় অবস্থায় কখনো খাবার দেয়, কখনো দেয় না। তখন কবুতর পাগলের মতো বোতামে চাপ দিতে থাকে। এটাই মনোবিজ্ঞানে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। বিল ও করেছিল ঠিক তাই। একবার মেয়েটাকে ভালোবাসায় ভাসিয়ে দিত, আবার ঠেলে দিত উপেক্ষায়। এভাবে মেয়েটা জড়িয়ে পড়েছিল, একবার ভালোবাসা, একবার অবহেলা, এই চক্রেই। আর এখানেই ছিল আসল খেলা, একবার মনোযোগ, আবার মনোযোগ কেড়ে নেওয়া। যখন কেউ বুঝতে পারে না আগামীকাল কি হবে, তখনই সে ওই মানুষটার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়। একজন সবসময় ভালোবাসে, তাকে মানুষ গুরুত্ব দেয় না। কিন্তু যে কখনো ভালোবাসে, আবার কখনো দূরে ঠেলে দেয়, সে হয়ে ওঠে নেশার মতো। এটা হয়তো আপনার জীবনেও ঘটেছে। কোনো সম্পর্ক যা বারবার আপনাকে ভেঙে দিয়েছে, তবু আপনি ছিলেন, কারণ সেই মানুষটি মাঝে মধ্যে আপনাকে দিত সেই জিনিসটা যেটার আপনার সবচেয়ে বেশি দরকার ছিল, মনোযোগ, ভালোবাসা, স্বীকৃতি। এই মনস্তত্ত্ব ব্যবহার করে কিভাবে কাউকে কন্ট্রোল করবেন। যদি আপনি চান কেউ আপনাকে ভালোবাসুক, তাহলে তাকে আপনার উপর নির্ভরশীল করতেই হবে। স্লো ইমোশনাল বিল্ড আপ, ধীরে ধীরে আবেগ তৈরি করুন, সব একসাথে নয়। অধ্যায় 4, কিভাবে কাউকে আনন্দ দিতে হয়, মানসিক ফাঁদের গোপন ফর্মুলা। যদি আপনি চান কাউকে খুশি করতে, তাহলে 2টা সহজ স্টেপ অনুসরণ করুন। স্টেপ 1, প্রথমে তাকে একটু উৎসাহ দিন, ভালোবাসা, প্রশংসা, সমর্থন বা কোনো উপহার। এরকম কিছুদিন তাকে আপনার পজিটিভিটির অভ্যস্ত করে তুলুন। স্টেপ 2, তারপর হঠাৎ সে উৎসাহ বা ভালো ব্যবহারটা বন্ধ করে দিন। একটু দূরত্ব তৈরি করুন, আচরণের শীতলতা আনুন। এখন সেই মানুষটা বারবার চেষ্টা করতে থাকবে যেন আপনি আগের মতো তাকে মনোযোগ দেন। ধরুন আপনি প্রতিদিন কাউকে মেসেজ করেন, সে রিপ্লাই দেয়, কথা হয়। একদিন হঠাৎ আপনি রিপ্লাই দেওয়া বন্ধ করলেন, তখন সে অস্থির হয়ে যাবে, কি হলো, আমি কি কিছু ভুল করেছি? এবং তখন থেকেই সে আপনার পেছনে দৌড়াতে শুরু করবে। একই জিনিস হয় কর্মক্ষেত্রেও। আপনি যদি প্রতিদিন কোনো কর্মচারীকে প্রশংসা করেন, ধীরে ধীরে সে আপনার মূল্য কম ভাবতে শুরু করবে। কিন্তু যদি মাঝে মধ্যে প্রশংসা করেন, হঠাৎ কোনো বোনাস দেন, আবার কোনোদিন একটু কঠোর হন, তাহলে সেই কর্মচারী আপনাকে ইমপ্রেস করতে আরও বেশি চেষ্টা করবে। কিন্তু মনে রাখবেন, এই টেকনিক তখনই কাজ করবে যখন আপনার সেই প্রশংসা বা ভালোবাসা তার কাছে মূল্যবান লাগবে। যদি সে নিজেই সেটা গুরুত্ব দেয় না, তাহলে আপনি দূরে সরে গেলেও তার কিছু যায় আসে না। হয়তো সে মনোবিজ্ঞান পড়েনি, কিন্তু সে জানতো এই ফর্মুলা। ভালোবাসা মানে শুধু আবেগ নয়, একটু ভয় আর একটু বিভ্রান্তিও থাকে তাতেই। এই অধ্যায় আমাদের শেখায়, যা সবসময় সহজে পাওয়া যায় মানুষ তার মূল্য বোঝে না, বরং যা মাঝে মধ্যে আসে তা পেতে মানুষ পাগল হয়ে যায়। ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট মানে মাঝে মধ্যে দেওয়া প্রশংসা, ভালোবাসা বা মনোযোগ। এটা এক ধরনের মানসিক অস্ত্র। এটা মানুষকে ইমোশনালি আসক্ত করে তোলে। অনেক সময় ভালোবাসা নয়, বরং অভ্যাসই একজন মানুষকে অন্যের দাস বানিয়ে দেয়। এখন আপনি এই অভ্যাস তৈরি করতে পারেন না, কোনো জোর করে না, অপমান করে, শুধু মানুষের আচরণ বুঝেই। অধ্যায় 5, পছন্দের খেলা। বিশ্বটা পক্ষপাতদুষ্ট, এটাকে কাজে লাগান। আপনি কি কখনো ভেবেছেন আপনার চেয়ে কম কাজ করেও কেউ প্রমোশন পেয়ে গেল? কেন? আপনি কি লক্ষ্য করেছেন, আপনি সত্য বলেন, তবুও যেসব মানুষ মিষ্টি করে কথা বলে তারাই সবার মন জয় করে নেয়? যদি এমন হয়ে থাকে, তাহলে আপনি এমন এক দুনিয়ায় বাস করছেন যেখানে যোগ্যতা নয়, সম্পর্কই আসল চালিকা শক্তি। লেখক স্পার্কম্যান একবার একটা জরিপ দেখেন, যেখানে বড় বড় সফল মানুষ, অর্থাৎ সিইও, ম্যানেজার, উদ্যোক্তা জিজ্ঞেস করা হয়েছিল, আপনার সফলতার পেছনে সবচেয়ে বড় কারণ কি? প্রায় সবাই বলেছে, না পরিশ্রম, না দক্ষতা, বরং আমি সঠিক মানুষের সাথে সঠিক সম্পর্ক তৈরি করতে পেরেছিলাম। সোজা ভাষায়, পক্ষপাত। এটা কি খারাপ? না, এটা মানব স্বভাব।
আমরা সবাই সেই মানুষটার দিকে ঝুঁকি যাদের আমরা পছন্দ করি। বস প্রমোশন দেন যাকে তিনি আবেগীয়ভাবে পছন্দ করেন তাকেই। ক্লায়েন্ট ডিল করেন যার হাস্যরসের সাথে তিনি মানানসই হন তার সাথেই। একটু বুঝুন এই পছন্দের খেলা কিভাবে চলে। এখানে আপনার সামনে দুটো পথ। এক, বসে বসে কাঁদুন যে দুনিয়াটা পক্ষপাত দুষ্ট। দুই, নাকি সেই পক্ষপাতকে নিজের শক্তি পরিণত করবেন। স্পার্কম্যান একসময় ক্লাসিক মিউজিক রেডিও স্টেশনে সেলস পার্সন হিসেবে কাজ করতেন। সেখানে তার একজন ক্লায়েন্ট ছিল স্টিভ নামে এক তরুণ উদ্যোক্তা, যে নিজের রেকর্ড শপ খুলেছিল। স্টিভ কোনো ডিগ্রি ছাড়াই বড় ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতা করত, কিন্তু স্পার্কম্যানের সাথে তার কোনো সংযোগ ছিল না। তাহলে তিনি কি করলেন? শুধু একটাই সৎ প্রশ্ন করলেন, আপনি এই দোকানটা কিভাবে শুরু করলেন? স্টিভ খুলে বলল, ঘন্টার পর ঘন্টা নিজের সংগ্রামের কথা বলল, কিভাবে টাকা ছাড়াই সে নিজের স্বপ্ন টিকিয়ে রেখেছিল, শুধু একরাশ ভালোবাসা দিয়ে। আপনি কি শিখলেন? মানুষ সবচেয়ে বেশি কি পছন্দ করে? নিজের গল্প বলা। স্টিভ স্পার্কম্যানকে ভালোবাসতে শুরু করলো কারণ সে তার ভেতরের নায়কের গল্পটা বের করে এনেছিল। সেদিন স্টিভ শুধু অ্যাড কন্ট্রাক্টেই সাইন করে থামেনি, স্পার্কম্যানকে খাওয়ার নিমন্ত্রণ করেছিল। এখন প্রশ্ন, পছন্দের তালিকায় জায়গা পেতে আপনি কি করবেন? প্রকৃত হাসি। নকল হাসি সবাই ধরতে পারে, কিন্তু সঠিক সময়ে চোখে চোখ রেখে একটা সত্যিকারের হাসি মনের দাগ কেটে যায়। হাসি হলো পছন্দ পাবার শর্টকাট। মৃদু প্রশংসা, যাতে মনে হয় আপনি সত্যিই খেয়াল করেছেন, স্যার আগের মিটিংয়ে আপনি যা বলেছিলেন আমি কাজে লাগিয়েছিলাম, কাজটা সত্যিই এগিয়েছে। এতে আপনি সেই ব্যক্তির চোখে সোনার যোগ্য হয়ে উঠবেন। এমন প্রশ্ন করুন যাতে সামনের মানুষটা নিজেকে হিরো ভাবতে পারে। আপনি এই ব্যবসা শুরু করলেন কিভাবে? সবচেয়ে কঠিন সময়টা কখন ছিল? এই আত্মবিশ্বাস আপনি কিভাবে তৈরি করলেন? মানুষ তার গল্প বলার জন্য পাগল হয়ে থাকে, আপনি সেই সুযোগটা দিন। লেখক বলেন, যখন কেউ বসের প্রিয় হয়ে যায় তখন আমরা বলি সে চাটুক্কার, আর যখন আমরা নিজেরা প্রিয় হয়ে যাই তখন বলি আমি তো স্মার্ট নেটওয়ার্কার। পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করুন, খেলা আপনার হয়ে যাবে। এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা, আপনি যতই ভালো হন না কেন, যদি কেউ আপনাকে পছন্দ না করে আপনি পিছিয়ে পড়বেন, কিন্তু যদি আপনি সেই মানুষের প্রিয় তালিকায় চলে আসেন, দরজা এমনিতেই খুলে যাবে। পৃথিবী পক্ষপাত দুষ্ট, কিন্তু এই পক্ষপাতই হতে পারে আপনার সবচেয়ে বড় অস্ত্র, যদি আপনি মানুষের হৃদয়ে পৌঁছতে শিখে যান। অধ্যায় 6, ম্যানিপুলেশনের আসল সূত্র। সন্ধ্যে 7টা, হিউস্টন টেক্সাস। একটা ছোট্ট ট্রেলার অফিস। একজন লোক, ময়লা টি শার্ট, হাতে আধা ক্যান বিয়ার, ঠোঁটে শয়তানি হাসি। তার নাম হারি। সে ছিল সাইকোলজিক্যাল খেলার মাস্টার। কোনো চাকরি ছিল না, সারাদিন মদ খেত, কিন্তু তার কথার ফাঁদে মানুষ এমনভাবে ধরা দিত যে চায় না এমন জিনিসও কিনে ফেলত, গাড়ি, জমি, এমনকি শেয়ারও। আর মজার বিষয় হলো, যখনই কেউ ঠকে যেত তখনই তাকে ধন্যবাদ দিত, যেন হারি তাদের উপকার করেছে। একদিন হারিকে জিজ্ঞেস করেন, তুমি এমন কি করো যে মানুষ তোমাকে না বলতে পারে না? হারি শেষ চুমুক দিয়ে বলল, ভাই ব্যাপারটা খুবই সিম্পল, আমি ওদের এমন একটা ফিল করাই আমার তোমাকে দরকার নেই, বরং তোমাদেরই আমাকে দরকার আছে। সেখান থেকেই শুরু হয় আসল খেলা। ম্যানিপুলেশনের আসল সূত্র, আমার তোমাকে দরকার নেই, কিন্তু তোমার আমাকে অবশ্যই দরকার আছে। অধ্যায় 6, আমি চাই না। এই ছোট্ট বাক্যে লুকিয়ে আছে নিয়ন্ত্রণের আসল খেলা। আপনি যদি কারো কাছ থেকে কিছু চান, যেমন মনোযোগ, সম্মান, ভালোবাসা বা কোনো ডিল, তাহলে আপনি হয়তো এমন আচরণ করেন যেন আপনি খুবই আগ্রহী। কিন্তু মানব স্বভাব কি বলে? যে নিজেকে কম গুরুত্ব দেয়, দুনিয়াও তাকে কম গুরুত্ব দেয়। কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে বোঝাতে পারেন, আমি চাইলে এই ডিলটা করতে পারি, না করলেও আমার কিছু আসে যায় না, তাহলে যে মানুষটা আগেও না বলেছিল সেই এবার হ্যাঁ বলতে শুরু করবেই। হার্ডির লাভ হ্যাক। হার্ডি রাতে সস্তা একটা মোটেল বুক করত, তারপর যেত বারে মেয়েদের সঙ্গে পরিচয় করতে। লেখক তাকে জিজ্ঞাসা করলো, তুমি আগে থেকে রুম বুক করো কেন? যদি কাউকে না পাও তখন কি করবে? হার্ডি হেসে বলল, পাবই, কারণ আমি এমন একটা ভাইব দেই যেন কিছু যায় আসে না আমার, আর মেয়েরা দৌড়ায় তার পেছনেই যে কখনো তাদের দরকার বলে মনে করে না। এই খেলা কাজ করে কেন? কারণ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো সে শুধু সেটাই চায় যেটা তার কাছে নেই। যখন আপনি কাউকে অনুভব করাতে পারেন যে আপনি তার জীবনে একটা বোনাস, আবশ্যক কিছু নয়, তখন আপনি হয়ে ওঠেন একটা শক্তিশালী মানুষ। এটা ব্যবসায় কিভাবে কাজে লাগাবেন? ধরুন আপনি ক্লায়েন্টের সঙ্গে ডিল করছেন। যদি বলেন, স্যার প্লিজ আমাদের কোম্পানিকে একটা সুযোগ দিন, তাহলে আপনি দুর্বল দেখাবেন। কিন্তু যদি বলেন, আপনি যদি মনে করেন আমরা আপনার জন্য উপযুক্ত, তাহলে কাজ করুন, না হলেও সমস্যা নেই, আমাদের অন্য প্রজেক্টও চলছেই, তাহলে সামনের মানুষটা ভাববে যে নিজের উপর এত আত্মবিশ্বাসী, নিশ্চয়ই সে কিছু একটা জানেই। সম্পর্কেও এমন, সবসময় যে মেসেজ করে, ফোন করে, খোঁজে নেয়, তার গুরুত্ব কমে যায়।
কিন্তু যে নিজে ব্যস্ত থাকে, নিজের কাজ করে আর মাঝে মাঝে কঠোর হয়, সে হয়ে ওঠে আকর্ষণীয় এবং রহস্যময়। ডেসপারেশন ক্রিয়েটস রিপালশন, ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েটস ট্র্যাকশন। মানসিকতার খেলাটা হলো এমন, যখন কেউ অনুভব করে সে আমাকে দরকার করে না, তখন তার ইগোতে লাগে। আর ইগোতে লাগলে মানুষ চেষ্টা করে প্রমাণ করতে যে আমি গুরুত্বপূর্ণ। এভাবেই আপনি কারো মনোযোগ নিজের দিকে টেনে নিতে পারেন, একটা শব্দ না বলেই। এই অধ্যায় শেখায়, যতক্ষণ না আপনি নিজেকে গুরুত্বপূর্ণ ভাববেন, দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে না। আমি তোমাকে দরকার করি না, তুমি আমাকে দরকার করো। এই হলো মানসিক ক্ষমতার আসল সমীকরণ। যখন একজন মেয়ে বলে, তুমি তো এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, তখন বুঝবেন আপনার তীর ঠিক জায়গায় লেগেছে। ম্যানিপুলেশনের আসল মানে কি? জোর করে নয়, বরং প্রয়োজন তৈরি করে কাউকে নিয়ন্ত্রণ করা। যখন আপনি কাউকে আপনার মূল্য বুঝিয়ে দেন, তখন আর উচ্চস্বরে কিচ্ছু বলতে হয় না, আপনার নীরবতায় কথা বলে। অধ্যায় 7, নিরীহরাও কন্ট্রোল করে। শক্তির সবচেয়ে শান্ত রূপ। একটা মিটিংয়ে 5 জন বসে আছেন, সবাই কারো হাতে ডিগ্রি, মুখে শক্তিশালী কথা। এক কোণে বসে আছেন একজন সাধারণ মানুষ, শান্ত, কম কথা বলে, কিছুটা লাজুক। কিন্তু মিটিং শেষে দেখা গেল ডিলটা সেই সাধারণ মানুষই করল, কারণ সে চেঁচায়নি, সে বুঝে নিয়েছিল সবার দুর্বল জায়গা কোথায়। আমরা অনেক সময় ভুল করি, আমরা ভাবি যে জোরে কথা বলে, যাকে স্মার্ট দেখায়, ডমিনেট করে, তারাই হয়তো দুনিয়া চালায়। কিন্তু বাস্তবতা হলো, সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড় হচ্ছে সেই ব্যক্তি যাকে সবাই নিরীহ ভাবে, কারণ তাকেই সবাই অবমূল্যায়ন করে, আর সেখান থেকেই শুরু হয় তার শক্তি। একদিন হার্ডি আর স্পার্কম্যান একটা ক্যাফেতে বসেছিল। একজন লোক ঢুকলো, ছেঁড়া জামা, স্যান্ডেল, এলোমেলো চুল। হার্ডি বলল, দেখ, এই লোকটা কিছু জানে বলে মনে হয় না, কিন্তু 5 মিনিটের মধ্যে ক্যাফের মালিকের কাছ থেকে বাকি ধারে সিগারেট নেবে, আর বিকালের মধ্যে কোনো মেয়েকে নিজের করে নেবে। লেখক হেসে ফেলল, তুই এত নিশ্চিত হলি কিভাবে? হার্ডি বলে, কারণ এই লোকটা অন্যকে সতর্ক করে না, সে নিঃশব্দে ঢুকে পড়ে, আস্তে আস্তে মানুষের দুর্বলতা বুঝে নেয়, তারপর এক এক করে সবাইকে নিজের দলে নিয়ে নেয়। তারা কম কথা বলে, তাই যখন বলে সেটার ইম্প্যাক্ট বেশি হয়। তারা কারো ইগোতে আঘাত করে না, তাই বাধা পায় না। আর মানুষ ভাবে, আরে এই লোকটা তো কিছুই করতে পারবে না। সেখান থেকেই শুরু হয় আসল খেলা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ক্লাসে সবচেয়ে চুপচাপ থাকে সেও বোর্ডে ফার্স্ট হয়ে যায়। অফিসে যে সবচেয়ে কম শো অফ করে সেও একদিন চুপচাপ প্রমোশন পেয়ে যায়, কারণ তারা চাতুর্যের বদলে বুঝে কাজ করে। হার্টের টিপস: নিজেকে বোকা দেখাও, কিন্তু ভেতরে থাকো সব সময় চালাক। অন্যকে কথা বলতে দাও, নিজে শুনে যাও, তখনই ধরা যাবে তাদের আসল জায়গাটা কোথায়। ব্যবসায় কিভাবে ব্যবহার করবেন? মিটিংয়ে সবচেয়ে জোরে কথা না বলে সবার আগে কথা শুনুন, তাদের ইগোকে উজ্জ্বল হতে দিন, তারপর চুপচাপ আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কথা বলুন। তখন সবাই মনোযোগ দিয়ে শুনবেই, কারণ আপনি তাদের আগে শুনেছেন। সম্পর্কেও এই কৌশল, সব বিষয়ে ঝগড়া করবেন না। আপনি না হয় দেখালেন আপনি একটু বোকা, একটু শান্ত, কিন্তু আপনি জানেন কখন চুপ থাকতে হয় আর কখন আয়না দেখাতে হয়। শব্দে নয়, নীরবতায় জয় আসতে পারে। হার্ডি একবার বলেছিল, ভাই, তুমি যত সরল দেখাবে, মেয়েরা তত বেশি তোমায় শেফজন ভাববে, তারপর তো রাজাই হয়ে যাবে তাদের মনে। দুর্বল দেখানো মানেই হার নয়, এটা এক ধরনের স্ট্র্যাটেজি। যে নিজেকে দেখায় না, সেই হয়তো চুপচাপ পুরো দুনিয়াকে নিজের মতো করে চালিয়ে নিয়ে যায়, কারণ সে জানে নিরীহ দেখানো মানেই এই নয় যে আমি আসলেই নিরীহ, বরং আমি জানি কিভাবে নিজের চাল লুকিয়ে খেলা খেলতে হয়। অধ্যায় 7, মুখ নয়, চোখে খোঁজো মানুষের আসল চেহারা। এক সন্ধ্যায় লেখক স্পার্কম্যান একটা বিজনেস পার্টিতে যান। চারদিকে কেবল বড় বড় নাম, বড় বড় কথা, ফাঁপা হাসি আর লোক দেখানো সৌজন্য। সবাই করমর্দন করছে, হেসে কথা বলছে, কিন্তু স্পার্কম্যান একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। একজন লোক হাসছে, কিন্তু তার চোখ একদম ঠান্ডা, নির্জীব। তখন স্পার্কম্যান হার্ডিকে জিজ্ঞাসা করলেন, এই লোকটাকে সবাই পছন্দ করছে, দেখতেও ভালো, চমৎকার ব্যবহার, তবু যেন আমার ভেতরে একটা অজানা ভয় কাজ করছে। তখন হার্ডি চোখ না তুলে বলল, কারণ তুমি তার কথায় নয়, অনুভূতির ভাষা পড়েছ, আর সত্য সবসময় মুখে নয়, বেরিয়ে আসে চোখ থেকে। আসল খেলা কি? মানুষ কি বলছে সেটা শোনা সহজ, কিন্তু কেন বলছে সেটা বোঝাই হলো আসল ম্যানিপুলেশনের আর্ট। কিভাবে বুঝবে কেউ সত্যি কি চায়? হার্ডির ছিল কিছু সহজ কিন্তু কার্যকরী টুল। 1, পথ লক্ষ্য করো। কেউ কথা বলতে বলতে হঠাৎ থেমে যায়, তারপর কথার লাইন বদলে দেয়। সেই থেমে যাওয়া জায়গাতেই ছিল সত্য, যেটা সে লুকোতে চেয়েছে। উদাহরণ: আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, মানে আমি তার কাছ থেকে সাহায্য নিইনি, বরং টাকাই ছিল আমার মূল উদ্দেশ্য। এই জায়গাতেই ধরা পড়ে মানুষের আসল উদ্দেশ্য। 2, সরাসরি প্রশ্ন করো না। সরাসরি জিজ্ঞাসা করলে, যেমন
তুমি কি আমাকে ব্যবহার করছো? সেই ব্যক্তি মিথ্যে বলবেই, বরং ঘুরিয়ে বলো, যদি কেউ তোমায় সাহায্য করে তুমি কি তার কৃতজ্ঞতা স্বীকার করবে? এখানেই বেরিয়ে আসবে তার আসল স্বভাব। হার্ডি বলতো, ডাইরেক্ট প্রশ্নে মানুষ ডিফেন্সিভ হয়ে যায়, আর ইনডাইরেক্ট প্রশ্নে তারা নিজেরাই নিজেদের খোলস খুলে ফেলে। 3. কি বিষয়ে বারবার আসে খেয়াল করো। প্রত্যেক মানুষের কথায় কিছু বারবার ফিরে আসে, তাহলে বুঝে নিতে হবে সেটাই তার মাথার ভেতরে সবচেয়ে বড় চিন্তা। যেমন কেউ যদি বারবার টাকার কথা বলে, তার উদ্দেশ্য অর্থ। কেউ যদি বারবার বিশ্বাস নিয়ে কথা বলে, সে মানসিকভাবে অস্থির। বারবার অন্যায় বা প্রতিশোধের কথা উঠে আসলে তার মধ্যে ক্ষোভ বা প্রতিহিংসা রয়েছেই। রিয়েল কেস, একজন লোক প্রতিদিন বলতো, আমি কাউকে ঠকাই না, আমি সবাইয়ের উপকার করি। একদিন স্পার্কম্যান হেসে হেসে জিজ্ঞাসা করলেন, তোমার যদি কাউকে বোকা বানিয়ে $500 আয় করার সুযোগ থাকে, তুমি কি ছাড়বে? সে বলল, এই দুনিয়া তো এভাবে চলে ভাই। ব্যাস, সেখানেই বেরিয়ে এলো তার আসল মুখ। আসল কৌশল, তাদের জগতে ঢুকে পড়ো। হার্ডি বলতো, তুমি যদি কারো ভাষায় কথা বলো, তার রেফারেন্স বোঝো, তাহলে সে তোমায় বিশ্বাস করতে শুরু করবেই। আর বিশ্বাসের নামেই সে নিজেকে খুলে দেখাবেই। তাকে নিজের গল্প বলতে দাও, সেখান থেকেই বেরিয়ে আসবে তার দুর্বলতা, ভয়, ইচ্ছা আর লুকানো উদ্দেশ্য। সম্পর্কের ক্ষেত্রে ধরো, তুমি বুঝতে পারছো না কেউ সত্যি তোমাকে ভালোবাসে কিনা, নাকি শুধু সময় কাটাচ্ছে। সরাসরি জিজ্ঞেস না করে বরং বলো, ধরো আমরা কিছুদিন আলাদা থাকি, তোমার কিছু যায় আসে? তার মুখের অভিব্যক্তি বলে দেবে সব। মনে রাখবে, শব্দ নয়, অভিব্যক্তি পড়ো, সরাসরি নয়, ঘুরিয়ে প্রশ্ন করো। হার্ডি বলতো, যে মানুষটা অতিরিক্ত হাসে, তার হয় একটা মিথ্যে লুকানো থাকে, না হয় দাঁত দেখানোর অভ্যাস আছে। 2 গরুর গল্প, মানুষের চরিত্রের প্রতিচ্ছবি। একদিন হার্ডি আর স্পার্কম্যান মাঠে হাঁটছিল। হার্ডি দেখালো 2টা গরু, একটা বাদামি শান্ত নিরীহ গরু, একটা বিশাল শক্তিশালী শিংওয়ালা গরু, সব সময় রাগী মুখ। হার্ডি জিজ্ঞাসা করলো, তুই দুধ নিতে গেলে কাকে কাছে ডাকবি? স্পার্কম্যান বলল, যেটা শান্ত তাকেই তো নিরাপদ মনে হচ্ছে। হার্ডি হেসে বলল, এই তো আসল ম্যানিপুলেশন। দেখানোর শক্তি নয়, বিশ্বাসযোগ্যতা বেশি জরুরি। রাগী গরুটা হয়তো অনেক দুধ দিতে পারে, কিন্তু কেউ তার কাছে যায় না, কারণ সে ভয় ধরায়। শান্তটা হয়তো দুধ কম দেয়, কিন্তু সবাই তার কাছে যায় কারণ সে বিশ্বাস জাগায়। হিউম্যান সাইকোলজিও তাই বলে, শক্তিশালী মানুষ অনুপ্রাণিত করে, কিন্তু বিশ্বাসযোগ্য মানুষকেই মানুষ অনুসরণ করে। ম্যানিপুলেশনের হ্যাক, আপনি যদি চান মানুষ আপনার দিকে আকৃষ্ট হোক, কথা শুনুক, প্রভাবিত হোক, তাহলে নিজেকে বিশ্বাসযোগ্য করুন। ভয়ের নয়, নিজেকে অ্যাপ্রোচেবল বানান, ওভার পাওয়ারিং নয়। হার্ডি বলেছিল, আমি যখন স্মার্ট হতে চাইতাম, মানুষ দূরে থাকত, কিন্তু যখন একটু শান্ত, একটু সত্যবাদী দেখাতাম, তখনই সবাই এসে আমার কাছে নিজের গোপন কথা খুলে বলতো। প্রফেশনাল লাইফে এই কৌশল, আপনি যদি বস হন, লিডার বা সেলসম্যান, আর সারাক্ষণ শুধু ক্ষমতা দেখান, তাহলে মানুষ ভয় পাবেই, কিন্তু আপনার থেকে দূরে থাকবেই। কিন্তু আপনি যদি উষ্ণ, সহজ, আত্মবিশ্বাসী অথচ শান্ত থাকেন, তাহলে মানুষ নিজে থেকেই আপনাকে ঘিরে থাকবেই। আর সেখান থেকে শুরু হয় আসল ইনফ্লুয়েন্স। সম্পর্কেও এটা প্রযোজ্য। যে ছেলে বা মেয়ে সবসময় অহংকার করে, তাকেই সবাই ক্লাসি ভাবেই, কিন্তু যার মধ্যে থাকে শান্ত আস্থা, সেই আসলে সবার বিশ্বাস জয় করে নেয়। এই অধ্যায়ের শেষ কথা, বিশ্বাসই আসল শক্তি। ভয় দেখিয়ে নয়, বিশ্বাস জাগিয়ে মানুষকে কন্ট্রোল করতে শেখো। অধ্যায় 9, অর্থের খেলায় ঠকবার হাত থেকে বাঁচার উপায়। হৃদয়ের যোগ সহজে গড়ে ওঠে না, তবে যে মানুষটা বিনয় আর হাসি দিয়ে কথা বলে, সেই মানুষটার সঙ্গেই হৃদয়ে বেঁধে যায়। হার্ডি একবার বলেছিল, যদি ব্রহ্মা হয়ে মানুষের ওপর হুকুম চালাও, তাহলে সবাই তোমাকে দূরে সরিয়ে রাখবে, কিন্তু যদি বোকার মতো সহজ সরল দেখাও, মানুষ নিজের হাতে তোমায় ঘাস খাওয়াবে। মানুষ আসলে স্মার্ট বা ক্ষমতাবানকে নয়, নিরাপদ কাউকেই বিশ্বাস করে। তুমি যদি প্রভাব বিস্তার করতে চাও, তাহলে আগে কোমল হতে শেখো। মানুষকে বিশ্বাস করানোর মতো ক্ষমতা তৈরি করো, কারণ মানুষ ভয় পেয়ে সাময়িকভাবে মাথা নিচু করেই, কিন্তু বিশ্বাস পেলে সারা জীবন পাশে রাখেই। এই অধ্যায়ে বলা হয়েছে, প্রেমে যতটুকু ঠকানো হয়, তার চেয়ে অনেক বেশি ঠকানো হয় টাকার ব্যাপারেই। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, প্রতারক সাধারণত অপরিচিত কেউ নয়, হয় সে বন্ধু, আত্মীয় বা প্রিয়জন। স্পার্কম্যান একবার তার বহু বছরের এক বন্ধুকে $200 ধার দিয়েছিল। বন্ধু বলেছিল 1 সপ্তাহের মধ্যেই ফেরত দেবেই, কিন্তু 1 সপ্তাহ, তারপর 2, তারপর 1 মাস, শেষে বন্ধুর ফোনই বন্ধ। শুধু টাকা নয়, বন্ধুত্বটাও হারিয়ে গেল। এখন প্রশ্ন, এটা কি স্পার্কম্যানের ভুল ছিল,
হার্ডি বলেছিল এটা ভুল নয়, বরং মানুষের মুখোশ বুঝতে না পারার অভাব। ট্যাকটিক নাম্বার 1, কথা নয় কাজ দেখো। যে বারবার বলে আমি খুব সততার সঙ্গে টাকা ফেরত দেই, সে আসলে প্রমাণ দিতে চাচ্ছে, এবং সত্যিকারের ভালো মানুষকে এতবার নিজেকে প্রমাণ করতে হয় না। বাস্তব নিয়ম, যদি কোনো লোক তার জীবনে 3 জনকে টাকা ফেরত দিয়ে না দিতে পারে, তাহলে তুমি সেই চতুর্থ ব্যক্তি হতে যাচ্ছ। ট্যাকটিক নাম্বার 2, ধার নয় উপহার ভাবো। হার্ডি বলতো যদি টাকা দাও তাহলে এমন ভাবে দাও যেন তা উপহার, তাহলে যদি না ফেরে কষ্ট কম লাগবেই, আর যদি ফেরতও আসে সেটা হবে অতিরিক্ত পাওয়া। ট্যাকটিক নাম্বার 3, মানবিক শর্ত দাও। স্পার্কম্যান একবার এক বন্ধুকে $100 ধার দেওয়ার সময় বলেছিল, ভাই যখনই আর্থিকভাবে একটু সুস্থ বোধ করবা তখন ফিরিয়ে দিও, কারণ এই টাকা দিয়েই আমার বিল দিতে হবে। কিছুদিন পরেই বন্ধু টাকা ফেরত দিয়েছিল, কারণ তখন সে শুধু টাকা নয়, একটা মানবিক ঋণ পরিশোধ করেছিল। ব্যবসায়িক লেনদেনে সাবধান হন। যদি কেউ অতিরিক্ত মিষ্টি ব্যবহার করে, সাবধান হও। কেউ বলে আবার দেখা হবে, বুঝে নাও সে টাকা ফেরত দেবে না। কেউ যখন বলে তুই আমার ভাই, টাকার কথা বলিস না, সেই কথাটাই পরে সবচেয়ে কষ্ট দেবে। যদি আত্মীয়কে টাকা দিতে হয় তাহলে লিখিত চুক্তি করো, অথবা মনকে আগে থেকেই প্রস্তুত করো যে টাকা ফেরত আসবে না। হার্ডি বলতো যখন কেউ বলে তুমি আমাকে বুঝবে না, তখনই বুঝে নিও সে তোমার কাছে টাকা চাইবেই। এই অধ্যায় শেখায় টাকা দেওয়ার আগে মানুষটার অতীত দেখো, প্রতিশ্রুতি নয়। আবেগে পড়ে টাকা দেয়া সবচেয়ে দামি ভুল। টাকা তখনই দাও যখন তুমি মানসিকভাবে হারানোর জন্য প্রস্তুত, কারণ টাকা মানুষের পরীক্ষা নেয় না, বরং সে মানুষটার আসল রূপ প্রকাশ করে। অন্যকে বদলাতে যাওয়ার দরকার নেই, বরং ঠিক করো তোমার সঙ্গে কেউ যেন আর প্রতারণা করতে না পারে। অধ্যায় 10, কিভাবে অন্যের চিন্তাধারা বদলাবে তর্ক ছাড়াই। তুমি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তুমি হাজারবার বুঝিয়ে বলার পরও কেউ তোমার কথা শোনে না, অথচ অন্য কেউ সেই একই কথা একবারই বলে আর সে সাথে সাথে মেনে নেয়? তখন তুমি ভাবো আমি তো একই কথা বলেছিলাম। আসলে এটা নির্ভর করে কখন, কিভাবে আর কোন ভঙ্গিমায় সেটা বলা হয়েছে। মাইন্ড কন্ট্রোল কোনো জাদু নয়, এটা এক প্রকার বিজ্ঞান। হার্ডি বলতো মানুষ মন দিয়ে নয়, ইগো দিয়ে শোনে। যদি তুমি সেই ইগো বাইপাস করতে পারো, তাহলে লড়াই না করেই তুমি তার চিন্তাধারা বদলাতে পারো। স্পার্কম্যান একবার এক বন্ধুকে বোঝাতে চেয়েছিল যে ব্যবসায় সে ইনভেস্ট করছে সেটা একটা প্রতারণা। বন্ধু রেগে গিয়েছিল, তুই হিংসে করিস, তুই চাস না আমি এগিয়ে যাই। কয়েকদিন পর অন্য একজন থেকে একই কথা শুনে সে মেনে নিয়েছিল। তারপর সে বলে, ভাই তুই ঠিক বলেছিলি। হার্ডি হেসে বলল, সত্য কথা বললেও যদি সেটা ইগোতে লাগে তখন মানুষ সেটা মেনে নেয় না। ট্যাকটিক 1, তর্ক নয়, দিক পরিবর্তন করো। যদি কাউকে প্রভাবিত করতে চাও তার সঙ্গে তর্কে যেও না, বরং ধীরে ধীরে তার চিন্তার দিক পরিবর্তন করো, যেন সে নিজেই মনে করে এটা তার নিজের ভাবনা। যেমন সরাসরি বলবে না তুমি ভুল ভাবছ, বরং বলো তুমি যদি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে ভাবো তাহলে হয়তো ভিন্ন দৃষ্টিভঙ্গি আসতে পারে। ট্যাকটিক 2, সময়টাই আসল চাবিকাঠি। হার্ডির সহজ সূত্র, কখনোই কাউকে রেগে থাকা অবস্থায় বোঝাতে যেও না। বোঝাও তখন যখন সে ক্লান্ত, ঠান্ডা মাথায় বা একটু দুর্বল। মানুষ লজিক দিয়ে কাজ করে না, আবেগে কাজ করে। যখন মন দুর্বল হয় তখন মন খুলে যায়। ধরো কোনো ক্লায়েন্ট তোমার কথা শুনছে না, তখন এটা বলবে না আমাদের সার্ভিসই সেরা, বরং বলো আমাদের সার্ভিস নিয়ে আপনার অভিজ্ঞতা কি। এতে সে নিজেই তার সমস্যা খুলে বলবে। ট্যাকটিক 3, প্রশ্ন করো, নির্দেশ নয়। তুমি ভুল করছো, এই বাক্যে দেয়াল উঠে যায়। ভিন্নভাবে ভাবলে কি হতে পারে, এই প্রশ্নে তার মন খুলে যাবে। স্পার্কম্যান একবার একটা মিটিংয়ে একজন সিনিয়র ম্যানেজারকে বিনয়ের সঙ্গে বলেছিলেন, আপনার কথার পেছনে যুক্তি আছেই, তবে যদি আমরা এই দিকটা 2% ভেবে দেখি তাহলে ফল হয়তো দ্বিগুণ হবে। ব্যাস, সেই ম্যানেজার শান্ত হয়ে গিয়েছিলেন। সম্পর্কে প্রয়োগ করলে বলো না তুমি সবসময় এমন করো, বরং বলো এটা হলে আমি কষ্ট পাই। এতে অভিযোগ নয়, অনুভূতির জায়গা তৈরি হবে। অফিসে বলো দুটো দিক দেখি তারপর সিদ্ধান্ত নেই। এতে তুমি একজন নেতা হয়ে উঠবে যে নিজের মত অন্যের ওপর জোর দিয়ে জবরদস্তি চাপিয়ে দেয় না। হার্ডি বলতো যদি বিতর্কে মানুষ চুপ করে যায় তাহলে হয় তুমি জিতেছ, না হয় সে চা বানাতে চলে গেছে।
এই অধ্যায় আমাদের শেখায় কেউ ভুল বলছে বোঝানো নয়, বরং তাকে এমনভাবে ভাবতে শেখানো যাতে সে নিজেই উপলব্ধি করে বিতর্কে জয় মানেই কেবল জিত নয়, সম্পর্কটাও বাঁচিয়ে রাখা। চাপ কেবল তখনই কাজ করে যখন আপনি সময়, সুর আর স্পর্শ এই তিনটে ঠিক মতো ব্যবহার করেন। ম্যানিপুলেশন কোনো জোর দিয়ে চাপিয়ে দেয়া খেলা নয়, এটা এক ধরনের আর্ট যেখানে আপনি অন্যকে হাঁটার স্বাধীনতা দেন, কিন্তু হাঁটার পথ তৈরি করে দেন আপনি নিজেই। যখন আপনি নরম থাকেন তখন মানুষ বেশি খোলামেলা হয়, আর এখান থেকেই শুরু হয় আসল খেলা। চাতুরী সেই অন্ধকার গলি যেখানে অন্য সব পথ ব্যর্থ হলে মানুষ হয় যেতে, না হয় হারায় সবকিছু। একটা কথা শুনতে কঠিন হলেও সত্য, আপনাকে যতক্ষণ অন্য মানুষ সৎভাবে খেলছে ততক্ষণ আপনি সততা বজায় রাখুন, কিন্তু যখন সে খারাপ খেলাটা শুরু করে তখন আপনার কাছে দুটো পথ থাকেই, পরাজয় মেনে নেওয়া কিংবা ওকে ওর ভাষায় হারিয়ে দেওয়া। স্পার্কম্যান একবার এক বিজনেস ডিলে জড়িয়েছিলেন 3 জন পার্টনার সহ। সামনাসামনি সবাই মিষ্টি কথা বলতো, কিন্তু পেছনে বসে বলতো স্পার্কম্যানকে বাদ দেওয়ার ছক। স্পার্কম্যান বারবার চেষ্টা করেছিল আলোচনার মাধ্যমে, সভায়, মেলে, সভ্যভাবে, সবসময় নম্র থেকেই। হার্ডি বলতো, ভাই এরা তোমার সরলতা দেখে খেলছে, এইবার ওদের অস্ত্র দিয়ে ওদের হারাও। মানে এই না যে প্রতারণা করতে হবে, বরং নিঃশব্দে বুদ্ধিমত্তার সঙ্গে চাল চালতে হবে। হার্ডি শেখালো, ওদের কথোপকথন গোপনে রেকর্ড করো, ইমেলের প্রমাণ রাখো, আর সময় এলে বোর্ডের সামনে সব কিছু পেশ করো। স্পার্কম্যান তাই করেছিল, আর ফলাফল 2 চতুর পার্টনার ছিটকে গেল, আর স্পার্কম্যান হয়ে গেল একমাত্র মালিক। কৌশল 1, যখন অন্য পক্ষ খেলা নষ্ট করে তখন নিয়মের বই বন্ধ করে ফেলুন। দুষ্ট হবেন না, কিন্তু নির্বোধ হবেন না। যদি কেউ বারবার আপনার ভালোবাসার সুযোগ নেয় তখন সময় এসেছে চুপচাপ চাল চলার। হার্ডি বলতো, ক্ষমা ভালো, কিন্তু কেউ বারবার কামড়ালে দাঁত ভেঙে দেওয়া জরুরি। কৌশল 2, সরাসরি আক্রমণ নয়, পরোক্ষ বুদ্ধিদীপ্ত লড়াই করো। সবসময় প্রকাশ্যে কাউকে হেয় করার দরকার নেই, কেবল কাজ হলো সঠিক মানুষের সঙ্গে সংযোগ তৈরি করুন, তার সামনে ওর কথা পৌঁছানোর আগেই কন্ট্রোল করে নিন। আর সবচেয়ে বড় কথা, আগেই ভাবুন সে কি চাল দিতে পারে। ব্যবসায় ডার্টি ট্রিক্স মোকাবেলা কৌশল। ধরুন প্রতিদ্বন্দ্বী আপনার প্রোডাক্ট নিয়ে বাজে প্রচার চালাচ্ছে, সরাসরি কিছু বলবেন না, বরং তার পুরনো কাস্টমারদের কাছে যান, ভালো অফার দিন। তার ব্র্যান্ড একদিন ওই মানুষগুলোই মুখ দিয়ে ফাঁস হবে। সম্পর্কে যখন অন্য পক্ষ ধোঁকা দেয়, যদি কেউ বারবার মিথ্যে বলে ম্যানিপুলেট করে, তাহলে শুধু আবেগ দিয়ে কিছু হবে না। তার মিথ্যেগুলো ধরুন, অসঙ্গতি লিখে রাখুন, আর একদিন সামনে এনে আয়নায় দেখান, তার নিজের খেলায় হারান। হার্ডি বলতো, যে বারবার তোমাকে দাবায় রাখতে চায় তার দাবার বোর্ড তুলে নিয়ে ওকে লুডো খেলতে পাঠাও। এই অধ্যায়ে আমাদের শেখায় সবসময় ভদ্র থাকা বুদ্ধিমানের কাজ নয়, কখনো কখনো নীরব চাল সবচেয়ে কার্যকরী। যদি অন্য কেউ নিয়ম ভাঙে, আপনি চালাক হন, নিজে কাদায় নামবেন না, কিন্তু তাকে সেখানে ফেলে আসবেন। ডার্টি ওয়ে মানে হট্টগোল না করে এমনভাবে আঘাত করা যাতে সামনে আর কেউ সাহস না পায় খারাপ খেলা খেলার। দুনিয়ায় ভালো মানুষ হওয়া দরকার, কিন্তু চোখ বন্ধ করে নয়। যাকে আপনি বারবার ক্ষমা করেন অথচ সে আপনাকে বারবার আঘাত করে, তাকে ক্ষমা নয়, এটা নিজেকে প্রতারণা করা। সোজা থাকুন, তবে এতটাই না যা লোকে আপনাকে পা মুছে চলে যায়। কেউ যদি আপনাকে ফেলেই দিতে চায়, তখন দাঁড়িয়ে প্রতিশোধ নিন, যাতে সে আর কোনোদিন সাহস না পায় সেটা করার। আপনি আবার বুঝতে পারবেন। একবার স্পার্কম্যানের এক সহকর্মী প্রতিবার মিটিংয়ে নোট চাইত, স্পার্কম্যানও তাকে বারবার দিত, কিন্তু একদিন সেই সহকর্মী স্পার্কম্যানের আইডিয়াগুলো নিজের বলে দাবি করে প্রমোশন পেয়ে গেল। হার্ডি বলেছিলেন, যখন আপনি বারবার কাউকে নিজের কিছু দিচ্ছেন তখন মানুষ আপনাকে সেই কৃতজ্ঞতা দিতে বন্ধ করে দেয়, তখনই সীমানা রাখার প্রয়োজন দেখা দেয়। হার্ডি একটা দারুণ কথা বলতেন, যদি আপনি বারবার কারো কাছে দুধ দেন তখন সে আপনাকে মানুষ না ভেবে গরু হিসেবেই দেখতে শুরু করবে। এই অধ্যায় আমাদের শেখায়, সাহায্য করুন, কিন্তু সেটা অভ্যেসে পরিণত হতে দেবেন না। উপকারের অনুভূতিটা খুবই জরুরি, না হলে মানুষ আপনাকে অধিকার হিসেবেই দেখতে শুরু করে। সীমানা নির্ধারণ করা কোনো খারাপ কথা নয়, বরং বুদ্ধিমানের কাজ, কারণ সীমানা না রাখলে মানুষ আপনার মূল্য ভুলে যায়। কখনো কখনো আপনি কারোর জন্য গোটা পৃথিবী হয়ে ওঠেন, আবার সে আপনাকে নিজের পকেটের কোনো জিনিস মনে করতেই শুরু করবে। মানুষকে কিছু দেওয়ায় কোনো ক্ষতি নেই, কিন্তু মনে রাখবেন নিজের স্বার্থ রক্ষা করাই সবচেয়ে বেশি ভালো। নিজের ক্ষতি করে কাউকে জেতানো মানে নিজেকেই হারানো। এটাই ছিল ম্যানিপুলেশনের আর্টের শেষ কৌশল।
একটা শিল্প যা শুরু হয় মানুষের মনোভাব বোঝার মাধ্যমেই আর শেষ হয় নিজেকে ভালো রাখার মাধ্যমেই। এই পৃথিবীতে তারাই জেতে যার আগে নিজে চিন্তা করে, অন্যদের নয়। সে সত্যি উপলব্ধি করে এবং শিখে যায় কিভাবে মানুষের হৃদয় এবং মন শান্তভাবে জয় করতে হয়। যদি আজ পর্যন্ত আপনি ভালো হওয়ার চেষ্টা করে আসছেন, তাহলে এখন সময় আসলো খেলা বোঝার। কারণ এই জীবন স্কুলের মতো নয় যেখানে সততার জন্য নম্বর পাওয়া যায়। এই জীবন হলো একটা যুদ্ধক্ষেত্র যেখানে চালাকি, বুদ্ধিমত্তা আর মানুষের মন পড়ার কলাকৌশলী হলো আসল অস্ত্র। এই সম্পূর্ণ অডিও বুক থেকে আপনি শিখলেন কিভাবে কথা না বলেও মানুষকে কন্ট্রোল করা যায়, কিভাবে কারো মনে নিজের কথা বসানো যায়, কিভাবে নিজেকে ভুল মানুষ থেকে রক্ষা করা যায়, আর কিভাবে প্রতিটা সম্পর্ক, প্রতিটা চুক্তি এবং প্রতিটি আলাপ আলোচনা নিজের পক্ষে ঘুরিয়ে নেওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যানিপুলেশন মানে প্রতারণা নয়, বরং নিজেকে এতটা বুদ্ধিমান করা যাতে কেউ আপনাকে প্রতারিত করতে না পারে। এখন আপনার পালা। যদি এই বইটা আপনাকে অনুপ্রেরণা দিয়েছে এবং নতুন কিছু শিখিয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন। আর এই রকমই শক্তিশালী অডিও বুক সামারির জন্য সাবস্ক্রাইব করুন।